হ্যালো এভরিওয়ান, আমরা আজকে এই ভিডিওতে এমটিএস 2021 সালে যতগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসেছিল তার মধ্যে থেকে ডেলি আমরা 10টা করে কন্টিনিউ করব। আমি গতকাল তোমাদেরকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম যে যারা উইক স্টুডেন্ট আছো তারা 90 দিনের মধ্যে কিভাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলোকে কমপ্লিট করতে পারবে। আমি এটাও বলেছিলাম যে তুমি একজন বিগিনার স্টুডেন্ট হও, একজন উইক স্টুডেন্ট হও, যতই তুমি দুর্বল স্টুডেন্ট হও না কেন বা যতই অ্যাভারেজ স্টুডেন্ট হও না কেন, তুমি যদি আমার ওই কথাগুলো যদি ফলো করো তাহলে অবশ্যই কিন্তু তুমি এই 90 দিনের মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাকে, শুধুমাত্র ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে নয়, এডিয়ামস, সিনোনিম সবগুলোকে তুমি আরামসে কমপ্লিট করতে পারবে। আমি পুরো একেবারে ফুল স্ট্র্যাটেজি তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা সেটা প্রথমে দেখে নাও, তারপরে কিন্তু এখানে মুভ করো। তো আমরা 90 দিনের মধ্যে একজন উইক স্টুডেন্ট সেও কিন্তু এই 90 দিনের মধ্যে সমস্ত ভোকাবুলারিগুলো কমপ্লিট করতে পারবে এবং এমটিএসে সমস্ত ভোকাবুলারিগুলোকে অ্যাটেন্ড করতে পারবে এবং তার মধ্যে একটা আলাদা রকমেরই কনফিডেন্স কাজ করবে। তো লেটস স্টার্ট। তো দেখো আজকে আমাদের মেন এজেন্ডা কি। আজকে আমাদের এজেন্ডা হচ্ছে আমরা আজকে 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জানবো। 10টা আমরা ডেলি 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 10টা ইডিয়াম, 10টা সিনোনিম। প্রথমে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা আপলোড হবে, তারপরে বাকিগুলো আসবে। তো আর একটা কথা বলে দিই, দেখো এভাবে যদি আমরা পড়ি তাহলে 90 দিনের মধ্যে আমাদের 900খানা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমার পড়া হয়ে যাবে। তো 900 মানে 2700, মোটামুটি তোমার 3000-এর কাছাকাছি ভোকাবুলারি তোমার মুখস্থ হয়ে যাবে। এবার ভাবো 3000টা ভোকাবুলারি বা 2700টা ভোকাবুলারি যেটা তুমি পড়ছো সেটা যদি পড়ো তাহলে কি তোমার আর কিছু আটকাবে এমটিএস এক্সামের জন্য? না। এবার এগুলো যখন করবে, তুমি যখন মক টেস্ট দেবে এবং যখন অপশন এলিমিনেট করবে, তখন আরামসে তোমার যে 2-3টে বাদ পড়ে যাবে সেগুলো আরামসে হয়ে যাবে। তো যাই হোক, লেটস স্টার্ট। তো আমাদের প্রথম যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা হচ্ছে সেটার নাম হচ্ছে ব্যাংক্রাফট। দেখো ব্যাংক্রাফট একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, একটা ইংলিশ ওয়ার্ড। এটার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে একটা ওয়ার্ড যার একটা নির্দিষ্ট মানে থাকবে, সেটাকে আমরা বলছি ওয়ান ওয়ার্ড। তো ব্যাংক্রাফটের মানে কি? দেখো ব্যাংক রাফট, নিশ্চয়ই এটা ব্যাংকের সঙ্গে যুক্ত, মানে ব্যাংকের সঙ্গে সমস্ত সম্পর্ক যোগাযোগ হয়ে গেছে এরকম বোঝাচ্ছে। ব্যাংক রাফট মানে ব্যাংক ধ্বংস হয়ে গেছে এরকম বোঝাচ্ছে। এর দেখে ডিটেলসে কি বলছে। দেখো ব্যাংক্রাফট যার বাংলা অর্থ হচ্ছে কিন্তু দেউলিয়া। আমরা যদি ইকোনমিক্সের স্টুডেন্ট হই তাহলে দেউলিয়া শব্দটার সঙ্গে পরিচিত। দেউলিয়া, ব্যাংক্রাফট কথাটার অর্থ হচ্ছে দেউলিয়া। এবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা দেখি, এটাই তো আমাদের মেন। তো দেখো ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেবটস মানে হচ্ছে ওয়ান হু ইজ আনএবল টু হিজ ডেবটস মানে যে তার ঋণ পরিশোধ করতে অক্ষম। মানে তুমি ধরো ব্যাংক থেকে লোন নিয়েছো 2-3 লাখ টাকা এবং সেটা তুমি শোধ করতে পারছো না, সেটা কিন্তু তোমার, তাহলে কিন্তু তুমি সেখানে ব্যাংক্রাফট মানে ইউ আর আ ব্যাংক্রাফট পারসন, মানে তুমি একজন ব্যাংক্রাফটে পরিণত হয়েছো। তুমি লোন নিয়েছো কিন্তু সেটা তুমি পরিশোধ করতে পারোনি। তো ব্যাংক্রাফট মানে হচ্ছে ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেবট, আনএবল, ব্যাংক্রাফট মানে ব্যাংকে গিয়ে তুমি পয়সা শোধ করতে পারবে না, সেটাই হচ্ছে তোমার ব্যাংক রাফট। ব্যাংকে গিয়ে তুমি পয়সা শোধ করতে পারবে না, সেটাই হচ্ছে কিন্তু তোমার ব্যাংক রাফট। বোঝা গেল? তো যে পার্সন বা ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেবটস, যে মানুষটা, যে ব্যক্তিটা ব্যাংকের লোন শোধ করতে পারে না তাকে আমরা ব্যাংক্রাফট বলছি। ব্যাংক রাফট, ব্যাংকের লোন যে শোধ করতে পারে না তাকে আমরা বলছি ব্যাংক্রাফট। বোঝা গেল? এবারে ব্যাংক্রাফট শব্দটাকে আমরা সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার করতে পারি দেখো। The company went bankrupt after years of financial mismanagement. দেখো ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট মানে হচ্ছে তোমার অব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা, মিসম্যানেজমেন্ট মানে অব্যবস্থাপনা, ঠিকমতো ব্যবস্থাই হতো না। দ্য কোম্পানি ওয়েন্ট ব্যাংক্রাফট মানে কোম্পানিটি ব্যাংক্রাফট হয়ে গিয়েছিল, কোম্পানিটি দেউলিয়া হয়ে গিয়েছিল। কেন? আফটার ইয়ার্স অফ ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট মানে বহু বছর ধরে আর্থিক অব্যবস্থাপনার মাধ্যমে। দেখো আরেকটা কথা বলে দিই, আমরা যখন এই সমস্ত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলোকে যখন পড়ব তখন কিন্তু আমাদেরকে তার ওয়ান ওয়ার্ডটা তো জানতেই হবে, তার বেঙ্গলি মিনিংও জানতে হবে, পাশাপাশি আমাদেরকে তার সেন্টেন্সের ব্যবহারটা কিন্তু জানতে হবে। কেন? কারণ দেখো সাপোজ ইন্ডিয়া ধরো কোনো একটা মিসাইল বানালো,
এবার সেই মিসাইলটাকে টেস্ট না করে রেখে দেবে? আমি একটা জিনিস ল্যাবরেটরির মধ্যে বানালাম বা একটা ভ্যাকসিন বানালাম, সেই ভ্যাকসিনটা যদি আমি টেস্ট না করি তাহলে সেটা কাজে দেবো কীভাবে, সেটাকে আমি ব্যবহার করব কীভাবে, পেশেন্টদেরকে আমি ইউজ করব কীভাবে? তো সেক্ষেত্রে আমরা যখনই কোনো ভ্যাকসিন বানাই বা যখনই কোনো মিসাইল বানাই সেটা আমাকে টেস্ট করতে হবে। তো ব্যাংক্রাফট আমি শব্দটাকে পড়লাম, এই ইংলিশ ওয়ার্ডটার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাকে আমি পড়লাম, মুখস্থ করে নিলাম, এরকম করে তো তুমি অবশ্যই ভুলবে। সেই জন্য আমাদেরকে তার ইংলিশ সেন্টেন্সে ব্যবহারটা আমাদেরকে জানতে হবে। এর ফলে কি হবে? এর ফলে আমাদের ওই ওয়ার্ডটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব সেটা যেমন ইমপ্রুভ হবে, তেমনি আমরা যখন রিডিং কম্প্রিহেনশন করব তখন রিডিং কম্প্রিহেনশনে আমাদের বেটার হবে। বোঝা গেল? তো এই ব্যাংক্রাফট সেন্টেন্সটা কিভাবে তোমার বাক্যের মধ্যে ব্যবহার হচ্ছে সেটা আরেকবার দেখে নাও। যার বাংলা মানে হচ্ছে বহু বছরের আর্থিক ব্যবস্থাপনার পর কোম্পানিটি দেউলিয়া হয়ে গেল। ইজ ইট ক্লিয়ার? এবার দেখো অপটিমিস্ট। নেক্সট ওয়ান ওয়ার্ড হচ্ছে অপটিমিস্ট। অপটিমিস্ট কথাটার অর্থ হচ্ছে আশাবাদী। এই অপটিমিস্ট শব্দটা কিন্তু হচ্ছে নাউন, মানে যে ব্যক্তি আশাবাদী, এখানে ব্যক্তি বোঝাচ্ছে, সেই জন্য এই ওয়ার্ডটা কিন্তু হয়ে যাচ্ছে নাউন। তো এই অপটিমিস্ট ওয়ার্ডটার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি দেখি। ওয়ান, হু অলওয়েজ লুকস অ্যাট দ্য ব্রাইটার সাইড অফ থিংস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। অপটিমিস্ট শব্দটার মানে হচ্ছে ওয়ান হু অলওয়েজ লুকস অ্যাট দ্য ব্রাইটার সাইড অফ থিংস, মানে হচ্ছে যে সর্বদা জিনিসের উজ্জ্বল দিকটি দেখে। দেখো আমাদের ব্যাচে ধরো আমরা 3-4 জন বন্ধুদের একটা ব্যাচ, সেই ব্যাচে একজন এমন থাকবে যে কিন্তু সব সময় তোমার নেগেটিভ কথাবার্তা বলবে। এবার নেগেটিভ কথাবার্তার বিপরীতে যে থাকে তাকে আমরা অপটিমিস্ট বলছি। অপটিমিস্ট মানে হচ্ছে যে ব্যক্তিটা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পরিবেশে, সে যতই খারাপ সিচুয়েশনের মধ্যে থাকুক না কেন, সেই সিচুয়েশনে সে ব্রাইটার সাইড দেখে। ব্রাইটার সাইড মানে তার সাথে কোনো খারাপ ঘটনা ঘটলো, সে বলবে যে না, এটা ভগবানের ইচ্ছা, বা এই ঘটনাটার জন্য কোনো একটা ভালো ঘটনা তার সঙ্গে ঘটবে। এরকম মানে যে ব্যক্তিটা, যে পার্সনটা, ওয়ান হু অলওয়েজ লুকস অ্যাট দ্য ব্রাইটার সাইড অফ থিংস, মানে যে সর্বদা জিনিসের উজ্জ্বল দিকটি দেখে, তাকে কিন্তু আমরা এখানে অপটিমিস্ট বলছি। বোঝা গেল? তো অপটিমিস্ট মানে হচ্ছে যে পার্সনটা সবসময় ব্রাইটার থিংস দেখে। যেমন ধরো এখনকার যে IPL খেলা চলছে, সেখানে তোমার CSKর যে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, তোমরা সবাই জানো কীরকম অপটিমিস্টিক পার্সন ও। প্রত্যেকটা মুহূর্তে শুধু ব্রাইটার সাইড দেখে। যত দেখা গেলো একটা প্লেয়ার, দেখা গেলো তার টিমের একটা বোলার 6 মারছে, সে কিন্তু ভাবে যে আগামী দিনে এ কিন্তু আউট করবে, এরকমভাবে সে ভাবে। তো এই অপটিমিস্টিক পার্সন বা অপটিমিস্ট পার্সন, যার মানে হচ্ছে যে সর্বদা জিনিসের উজ্জ্বল দিকটি দেখে। তোমরাও ধরো কোনো একটা মক টেস্ট দিচ্ছ, সেই মক টেস্টে দেখা গেলো কম নাম্বার পেলে, ঠিক আছে, ধরো সাপোজ 100-র মধ্যে তুমি পেলে 50, তো অনেকের নেগেটিভ হয়ে যাবে। কিন্তু যারা অপটিমিস্ট পার্সন তারা কিন্তু ভাবে যে না, আমি আজকে 50 পেয়েছি, তার মানে নিশ্চয়ই আমার খামতি আছে, কোথায় খামতি আছে আমি আগে ফিগার আউট করে নিই, তারপরে সেই মতো হার্ডওয়ার্ক করবো এবং আমার নাম্বার ঠিক মেকআপ হয়ে যাবে। তো এইভাবে এদেরকে আমরা অপটিমিস্টিক পার্সন কিন্তু আমরা বলে থাকি। এবার দেখো এই অপটিমিস্ট ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করব। বলছে ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস সি রিমেইনড অ্যান অপটিমিস্ট অ্যাবাউট দ্য ফিউচার। যেমনটা বললাম যে চ্যালেঞ্জ সত্ত্বেও সে ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী রইল। বোঝা গেল? তো অপটিমিস্ট ওয়ার্ডটাকে আমরা কিভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি একবার দেখে নাও। যে ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সে রিমেইনড অ্যান অপটিমিস্ট অ্যাবাউট দ্য ফিউচার, সে তার ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী রইল। এবার দেখো কার্স মানে কি? কার্স আমরা জানি, 12-এ পড়েছিলাম, ম্যাকবেথ যখন পড়েছিলাম। তো কার্স মানে হচ্ছে এখানে অভিশাপ। দেখবে আমরা মহালয়া টহালয়া দেখেছি, বা এরকম টিভি বা তোমার ধার্মিক যে সমস্ত সিরিয়াল বা সিনেমা আমরা দেখেছি, সেখানে অভিশাপ বা কার্স কথাটা খুব ব্যবহার করা হয়। তো অভিশাপ জিনিসটা কি? অ্যান এভিল স্পেল অর মিসফরচুনেট, মানে একটা এভিল স্পেল, একটা অশুভ মন্ত্র বা দুর্ভাগ্য বা একটা অশুভ কথা, কারোর প্রতি প্রার্থনা করা। দেখো প্রার্থনা আমরা তো সবাই প্রত্যেকে ভালো প্রার্থনা করি, কিন্তু এখানে খারাপ প্রার্থনা। তো সেই খারাপ প্রার্থনাটাকে আমরা এখানটায় বলছি তোমার কার্স মানে হচ্ছে অ্যান এভিল স্পেল বা অ্যান এভিল টক অ্যাবাউট সামন, সেটাকে আমরা তোমার অ্যান এভিল স্পেল বলছি, বা একটা অশুভ মন্ত্র বা দুর্ভাগ্য। কার্স মানে, আবারও বলছি, কার্স মানে হচ্ছে অভিশাপ। আমরা অনেক অভিশাপ দিই না, ধরো ক্রিকেট ম্যাচ খেলছি,
যে পাশের জন খুব ভালো খেলছে, আমি মনে মনে বলছি যেন আউট হয়ে যাক, ওদের টিম হেরে যাক, তো এটাকে কিন্তু কার্স বলছে, বা এটাকে কার্স বলছে, বোঝা গেল? তো অভিশাপ, সেটাকে আমরা কার্স বলছি। অ্যান্ড এভিল স্পেল অর মিসফরচুনেট, বা একটি অশুভ মন্ত্র বা দুর্ভাগ্য। এবারে কার্স ওয়ান ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করতে পারি দেখো, যে সাম পিপল বিলিভ দ্যাট ব্রেকিং এ মিরর ব্রিংস এ 7 year কার্স, মানে হচ্ছে কিছু লোক বিশ্বাস করে যে আয়না ভাঙলে 7 বছরের অভিশাপ আসে। এরকম মানে কিছু মানুষজন, মানে এখনও গ্রামগঞ্জে লক্ষ্য করা যায় যে কিছু লোক বিশ্বাস করেন যে আয়না ভাঙলে নাকি 7 বছরের অভিশাপ আসে। তো সাম পিপল বিলিভ দ্যাট ব্রেকিং এ মিরর ব্রিংস এ 7 year কার্স, কার্স মানে অভিশাপ। বা তুমি সেন্টেন্সটাকে এভাবেও ব্যবহার করতে পারো যে হি কার্সড হিম দ্যাট হি উড নট বি সাকসিড ইন হিজ লাইফ, এরকম তোমরা ইউজ করতে পারো কার্স কার্স ওয়ান ওয়ার্ডটাকে সেন্টেন্সের মাধ্যমে। তো এবার হচ্ছে আর্সেনাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড এবং খুব রেলেভেন্ট একটা ওয়ার্ড আর্সেনাল। আর্সেনাল মানে হচ্ছে অস্ত্রাগার। এই আর্সেনালটাও কিন্তু নাউন, মানে কোনো স্থানের নাম বোঝাচ্ছে। আর্সেনাল মানে হচ্ছে অস্ত্রাগার। অস্ত্রাগার মানে জিনিসটা কি দেখো, বলছে এ কালেকশন অফ ওয়েপন্স অ্যান্ড মিলিটারি ইকুইপমেন্ট। এ কালেকশন অফ ওয়েপন্স অ্যান্ড মিলিটারি ইকুইপমেন্ট মানে হচ্ছে অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জামের একটি গ্রন্থ, একটি সংগ্রহ। অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জামের একটি সংগ্রহ মানে হচ্ছে তোমার আর্সেনাল, যেখানে মিলিটারি বিভিন্ন অস্ত্র শস্ত্র, পরমাণু বোম থেকে শুরু করে, মিসাইল থেকে শুরু করে, S-400 থেকে শুরু করে, ব্রহ্মস, বিক্রান্ত যদি সমুদ্র থাকে তো ব্রহ্মস, আরও যে সমস্ত মিসাইলগুলো আছে, রাফাল, এগুলো যেখানে সংগ্রহ করে রাখা হয়, যেখানে কালেক্ট করে রাখা হয়, সেই স্থানটাকে কিন্তু আমরা এখানে আর্সেনাল বলছি। প্রত্যেকটার একটা না একটা স্থান আছে, যেমন বই যে জায়গায় আমরা কালেক্ট করে রাখি সেটাকে আমরা বলছি যেমন লাইব্রেরি, ঠিক তেমনি এখানে অস্ত্রশস্ত্র যে জায়গায় আমরা তোমার কালেক্ট করে রাখছি সেই জায়গাটাকে আমরা বলছি এখানটায় আর্সেনাল। আরসোলা বলে ফেলো না কিন্তু, আর্সেনাল মানে হচ্ছে এ কালেকশন অফ উইপন্স অ্যান্ড মিলিটারি ইকুইপমেন্ট, বা অস্ত্রশস্ত্র বা সামরিক সরঞ্জামের একটি সংগ্রহ। এবারে আর্সেনাল ওয়ান ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করি দেখো, দ্য কান্ট্রিজ আর্সেনাল ওয়াজ সিগনিফিক্যান্টলি এক্সপ্যান্ডেড ডিউরিং দ্য ওয়ার। এই কিছুদিন আগে খুব রেলেভেন্ট ছিল এই আর্সেনাল ওয়ার্ডটা, মানে আমাদের ইন্ডিয়া পাকিস্তান ওয়ার যখন লেগেছিল তখন আমাদের ইন্ডিয়ার যে তোমার আর্সেনাল প্লেসগুলো সেগুলো কিন্তু এক্সটেন্ড হয়েছিল। যে দ্য কান্ট্রিজ আর্সেনাল ওয়াজ সিগনিফিক্যান্টলি এক্সপেন্ডেড ডিউরিং দ্য ওয়ার, যখন ওয়ার হচ্ছিল তখন দেশের যে তোমার দেশের যে অস্ত্রাগার সেগুলো ক্রমশ তাৎপর্যনিকভাবে তোমার বেড়ে যাচ্ছিল, যে যুদ্ধের সময় দেশের অস্ত্রাগারের উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছিল। তো এটাই হচ্ছে আর্সেনাল বলে মানে আরও একবার বলে দিচ্ছি যে এ কালেকশন অফ উইপন্স আর মিলিটারি ইকুইপমেন্ট মানে হচ্ছে যেখানে তোমার অস্ত্র শস্ত্র বা সামরিক সরঞ্জাম কালেক্ট করে রাখা হয় বা সংগ্রহ করে রাখা হয়, তাকে আমরা কিন্তু আর্সেনাল বলছি। নেক্সট ওয়ান ওয়ার্ড হচ্ছে তোমার লিগ্যাসি। লিগ্যাসির ওয়ার্ডটার ওয়ান ওয়ার্ড কি বা মানে কি? লিগ্যাসি ওয়ার্ডটার মানে হচ্ছে উত্তরাধিকারী। এই লিগ্যাসি কিন্তু একটা নাউন। তো লিগ্যাসি তোমরা দেখবে আইপিএল ম্যাচে খুব লেগ্যাসি যখন সিএসকের খেলা হয় না তখন বারবার শুনেছো যে হি ইজ দ্য লেগ্যাসি, তার লেগ্যাসি কী হবে, उसका लेगेसी कौन होगा, इस तरीके से बात किया जाता है जब कमेंट्री चलता है आईपीएल मैच में तब। তো যাই হোক, তো লিগ্যাসি মানে হচ্ছে তোমার উত্তরাধিকারী এবং এটা অবশ্যই একটা নাউন, কারণ হচ্ছে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। তো লিগ্যাসি মানে উত্তরাধিকারী। তো এটার যে ওয়ান ওয়ার্ড, এটাকে ভাঙলে আমরা কি পাবো, যে সামথিং হ্যান্ডেড ডাউন ফ্রম অ্যান অ্যানসেস্টার্স অর ফ্রম দ্য পাস্ট, মানে হচ্ছে পূর্বপুরুষ বা অতীত থেকে প্রাপ্ত কিছু। লেগ্যাসি পূর্বপুরুষ বা অতীত থেকে প্রাপ্ত কিছু। ধরো সাপোজ যে এরকম বলছি যে সেন্টেন্সে প্রথমে ব্যবহারটা দেখে নাও কি বলছে সেন্টেন্সে, যে হার লেগ্যাসি অফ কম্প্যাশন অ্যান্ড কাইন্ডনেস কন্টিনিউজ টু ইন্সপায়ার মেনি, মানে তার সহানুভূতি এবং উদারতার উত্তরাধিকার অনেককে অনুপ্রাণিত করে চলেছে। লেগ্যাসি মানে মহেন্দ্র সিং ধোনি যখন রিটায়ারমেন্ট নিয়ে নেবে সিএসকের টিম থেকে, তখন তার উত্তরাধিকারী কী হবে, তখন তার লেগ্যাসি কী হবে। তো সেই লেগ্যাসির খোঁজ কিন্তু এখনও চলছে। তো যাই হোক, হার লেগ্যাসি অফ কম্পেনশন অ্যান্ড কাইন্ডনেস কন্টিনিউজ টু দ্য ইন্সপায়ার মেনি
এরকমভাবে তোমরা এই সেন্টেন্সে ইউজটাকে দেখে নেবে। আমি পিডিএফটা অবশ্যই টেলিগ্রামে সেন্ড করবো, এগুলো প্রিন্ট করতেও পারো, তোমরা প্রিন্টও করতে পারো। যাই হোক, তো লেগ্যাসি মানে হচ্ছে উত্তরাধিকার। মহেন্দ্র সিং ধোনির লেগ্যাসি কী হবে সেটা নিয়ে এখনও খোঁজ চলছে। আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর লেগ্যাসি কী হবে, তার জায়গাতে কে আসবে সে নিয়ে এখনও খোঁজ চলছে। তো উত্তরাধিকার এখানে যেমন ধরো তোমার ইলতুৎমিশের লেগ্যাসি ছিল রিজিয়া সুলতানা, তেমনি মহেন্দ্র সিং ধোনির লেগ্যাসি, নরেন্দ্র মোদীর লেগ্যাসি কী হবে সেই নিয়ে এখনও কিন্তু খোঁজ চলছে, উত্তরাধিকারী। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ইনফেটিজেবল। ইনফেটিজেবল যার বাংলা অর্থ হচ্ছে অক্লান্ত, মানে বোঝা যাচ্ছে যে যে মানুষটা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে না তাকে এখানে কিন্তু বলছে ইনডিফেটিজেবল। ইনডিফেটিজেবল, তো এই ইনডিফেটিজেবলের ওয়ান ওয়ার্ডটা কি একবার দেখে নিই, যে ওয়ান হু নেভার গেটস টায়ার্ড। যেমনটা বললাম, ইনফেটিজেবল মানে হচ্ছে যে মানুষটা কখনো ক্লান্ত হয় না, যে মানুষটা কখনো ক্লান্ত হয় না তাকে আমরা বলছি ইনডিফেটিজেবল। তো ওয়ান হু নেভার গেটস টায়ার্ড, দেখো আমরা অনেকে থাকি যারা পরিশ্রম করার পরেও টায়ার্ড হয়ে যায় না, তো তাদেরকে আমরা এখানে কিন্তু বলছি ইনডিফেটিজেবল, মানে যে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে না। তো এটাকে সেন্টেন্সে কীভাবে ব্যবহার করবে দেখো, যে হার ইনডিফেটিজেবল স্পিরিট হেল্পড হার ওভারকাম অল অবস্টাকলস, মানে হচ্ছে হার ইনফেটিজেবল স্পিরিট, তার অক্লান্ত আত্মা, স্পিরিট মানে হচ্ছে আত্মা, তার ইনডিফেটিজেবল স্পিরিট হেল্পড হার, তাকে সাহায্য করেছিল ওভারকাম অল অবস্টাকলস, তার সমস্ত বাধাগুলো অতিক্রম করতে। বোঝা গেল? তো ইনডিফেটিজেবলের মানে হচ্ছে কিন্তু এখানটায় তোমার অক্লান্ত, মানে যে ব্যক্তি তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে না তাকে কিন্তু আমরা এখানে বলছি ইনডিফেটিজেবল। এবার তোমার ওয়ার্ড হচ্ছে ক্ল্যাম্বার। ক্ল্যাম্বার আমাদের নেক্সট ওয়ান ওয়ার্ড। তো এর মানে কি, প্রথমে বাংলা মানেটা দেখে নাও, ক্ল্যাম্বারের মানে কি বলছে। ক্ল্যাম্বারের বাংলা মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে ওঠা বা কষ্টে ওঠা। দেখবে যারা একটু বয়স্ক ধরনের মানুষ হয় তারা কিন্তু সিঁড়ি দিয়ে তোমার উঠতে পারে না। এখন তো জানো যে রেল লাইনগুলো কীভাবে মডিফাই করা হয়েছে, এবং যারা বয়স্ক মানুষ যাদের হাঁটুর ব্যথা তাদের চলাচল করতে কতটা কষ্ট হয়, তো তারা হামাগুড়ি দিয়ে ওঠেন। এমনকি আমরা একটা সময় বয়স হয়ে গেলে বৃদ্ধরাও কিন্তু হামাগুড়ি দিয়ে ওঠে। তো সে হামাগুড়ি দিয়ে ওঠাটাকে আমরা কিন্তু বলছি ক্লেম্বার। বোঝা গেল? হামাগুড়ি দিয়ে ওঠাটাকে কিন্তু আমরা বলছি এখানটায় ক্লেম্বার। তো দেখো এই ক্লেম্বারের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কি, টু ক্লাইম। দেখো ক্লাইম থেকে কিন্তু ক্লেম্বার আসছে, বোঝা গেল? ক্লাইম, ক্লাইম থেকে কিন্তু এখানটায় ক্লেম্বার কথাটা আসছে। ক্লাইম মানে হচ্ছে ওপরে ওঠা, বোঝা গেল? ক্লাইম মানে হচ্ছে ওপরে ওঠা, তো তেমনি ক্লাইম থেকে ক্লেম্বার কথাটা আসছে। তো টু ক্লাইম অর মুভ ইন অ্যান অ্যাওয়ার্ড অ্যান্ড লেভারিয়াস ওয়ে, মানে হচ্ছে বিশ্রী এবং শ্রমসাধ্য উপায়ে আরোহণ করা বা চলাফেরা করা। বোঝা গেল? ক্লাইম্বার মানে খুবই কষ্ট করে ওপরে চলাচল করা বা হামাগুড়িতে চলাচল করা। তো এটাকে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা যায়, দে হ্যাড টু ক্লাইম্বার ওভার দ্য রক্স টু রিচ দ্য সামিট, মানে হচ্ছে চূড়ায় পৌঁছানোর জন্য তাদের পাথরের ওপর দিয়ে কষ্ট করে উঠতে হয়েছিল। ধরো অনেকে তো তোমার মাউন্ট এভারেস্টে যায়, তো সেক্ষেত্রে ওঠার জন্য কী করতে হয়েছিল তাদেরকে, দে হ্যাড টু ক্লাইম্বার ওভার দ্য রক্স টু রিচ সামিট, মানে চূড়ায় পৌঁছানোর জন্য তাদের পাথরের ওপর দিয়ে কষ্ট করে উঠতে হয়েছিল। তো ক্লাইম্বার, ক্লাইম থেকে ক্লাইম্বার কথাটা আসছে, ক্লাইম থেকে ক্লাইম্বার কথাটা আসছে, যার মানে হচ্ছে তোমার হামাগুড়ি দিয়ে ওপরে ওঠা বা কষ্ট করে ওপরে ওঠা। ইজ ইট ক্লিয়ার? নেক্সট ওয়ার্ড হচ্ছে কিউরেটর। নেক্সট ওয়ার্ড হচ্ছে কিউরেটর। তো কিউরেটরের বাংলা মানে হচ্ছে তোমার সংগ্রহশালার তত্ত্বাবধায়ক। সংগ্রহশালার তত্ত্বাবধায়ক, এটাও কিন্তু একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। কোন ব্যক্তি? যে সংগ্রহশালার তত্ত্বাবধায়ক, মানে অনেকটা তোমার লাইব্রেরিয়ান টাইপের। লাইব্রেরিয়ান মানে যে তোমার লাইব্রেরির দায়িত্বে থাকে তাকে আমরা লাইব্রেরিয়ান বলছি। তো এখানে কিউরেটর মানে হচ্ছে তোমার সংগ্রহশালার তত্ত্বাবধায়ক। সংগ্রহশালার তত্ত্বাবধায়ক যেটা একটা নাউন। বোঝা গেল? তো তোমার দেখো এই এই কিউরেটর ওয়ার্ডটার ওয়ান ওয়ার্ডটা কী হচ্ছে, এ কিপার অর কাস্টোডিয়ান অফ এ মিউজিয়াম অর আদার কালেকশন, মানে হচ্ছে একটি জাদুঘর বা অন্যান্য সংগ্রহের একজন রক্ষক বা তত্ত্বাবধায়ক। মানে এখানে লাইব্রেরিয়ান ঠিক বোঝাচ্ছে না, যে রক্ষক বা তত্ত্বাবধায়ক, যে রক্ষা করেন, সমস্ত কিছু দেখাশোনা করেন কোন জিনিসের, সংগ্রহশালার, তাকে আমরা কিন্তু এখানে কিউরেটর বলছি। এবার কিউরেটর ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সের মাধ্যমে কিভাবে ইউজ করতে পারবো, দ্য কিউরেটর ওয়াজ রেসপন্সিবল, মানে তোমার কিউরেটরটা দায়িত্বে ছিল কিসের, ফর অ্যাকোয়ারিং নিউ এক্সিবিটস ফর দ্য মিউজিয়াম, মানে সংগ্রহশালার জন্য নতুন প্রদর্শনী সংগ্রহের দায়িত্ব ছিল তত্ত্বাবধায়ক। বোঝা গেল? দ্য কিউরেটর ওয়াজ রেসপন্সিবল,
তো এরকমভাবে তোমরা সেন্টেন্সে ইউজগুলো একটু শিখবে। আমাদের নেক্সট ওয়ান ওয়ার্ড হচ্ছে এক্সোলেট। এক্সোলেটের মানে কি? এক্সোলেটের মানে হচ্ছে তোমার প্রশংসা বা সম্মান, বোঝা গেল? প্রশংসা বা সম্মান মানে হচ্ছে আমরা তো অনেকে প্রশংসা করি, বা আমরা যখন স্কুলে ছিলাম, যখন র্যাঙ্কে স্ট্যান্ড করতাম, তখন আমাদেরকে প্রশংসা করা হতো, বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হতো, সম্মান দেওয়া হতো। তো সেখানে আমরা কিন্তু এখানে এক্সোলেট বলছি। দেখো এক্সেলেটার, এক্সেলেটার মানে কি? স্পিড বাড়ানো। তো সেখান থেকে তুমি এখানে মনে রাখতে পারো যে এক্সোলেট মানে আমাকে লিড করতে বলছে, আমি যেটা করতে চাইছি সেটা লিড করতে বলছে, আরও বেশি করে মানে প্রশংসা করছে। তো এটার ওয়ান ওয়ার্ডটা কী হয় দেখো, যে অ্যান অ্যাওয়ার্ড অর প্রিভিলেজ গ্র্যান্টেড অ্যাজ এ স্পেশাল হনার অর অ্যাজ অ্যান অ্যাকনলেজমেন্ট অফ মেরিট, মানে হচ্ছে বিশেষ সম্মান বা যোগ্যতার স্বীকৃতিস্বরূপ প্রদত্ত একটি পুরস্কার বা বিশেষ অধিকার। তো এখানে তোমার এই যে তোমার যাই হোক, তো এভাবে তুমি এই সেন্টেন্সটাকে সেন্টেন্সের মাধ্যমে তুমি ইউজ করবে। এক্সোলেটটাকে সেন্টেন্সে কীভাবে ব্যবহার করবে দেখো, সি রিসিভড নিউমেরাস অ্যাক্সোলেটস ফর হার গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ, মানে হচ্ছে তার যুগান্তকারী গবেষণার জন্য তিনি অসংখ্য প্রশংসা পেয়েছিলেন। তো এইভাবে তোমরা এক্সোলেট ওয়ান ওয়ার্ডটাকে সেন্টেন্সের মাধ্যমে ইউজ করা শিখবে। এবং আজকে আমাদের লাস্ট যে ওয়ান ওয়ার্ড সেটা হচ্ছে ট্রিএনিয়াল। ট্রাইএনিয়াল নয় কিন্তু ট্রিএনিয়াল, যার মানে হচ্ছে, যার বাংলা মানে হচ্ছে ত্রিবার্ষিক, বোঝা গেল? ত্রিবার্ষিক। আমরা একবার্ষিক শুনেছি, দ্বিবার্ষিক শুনেছি, ত্রিবার্ষিক। ত্রিবার্ষিক মানে হচ্ছে যে ঘটনাটা বছরে 3বার ঘটে, মানে 3 বছরে একবার ঘটে। তো অকারিং এভরি 3 ইয়ার্স মানে প্রতি 3 বছর অন্তর যে ঘটনা ঘটে সেটাকে আমরা কিন্তু বলছি ত্রিবার্ষিক, ট্রিএনিয়াল। তো এই ট্রিএনিয়াল ওয়ার্ডটাকে বা ওয়ান ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করব? দ্য আর্ট অফ এক্সিবিশন ইজ এ ট্রিএনিয়াল ইভেন্ট অ্যাট্রাক্টিং আর্টিস্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে হচ্ছে শিল্প প্রদর্শনীটি একটি ত্রিবার্ষিক অনুষ্ঠান যা সারা বিশ্বের শিল্পীদের আকর্ষণ করে থাকে। তো এর ট্রাইএনিয়াল মানে হচ্ছে ত্রিবার্ষিক। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, তো এগুলো ছিল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমরা আগের দিন স্ট্র্যাটেজি ভিডিওতে বলেছিলাম যে 90 দিনের মধ্যে যারা একেবারে দুর্বল স্টুডেন্ট আছো, উইক স্টুডেন্ট আছো, তারা এরকমভাবে ডেলি 10টা এরকম করে ওয়ান ওয়ার্ড, ইডিয়াম এবং সিনোনিম এগুলো কিন্তু পড়বে। এবার তোমরা দেখো এই ভিডিওটা কেন এত বড় হলো, আর 2-5 মিনিট কথা বলে নিয়ে তারপরে এন্ড করে দেবো। বড় হলো তার কারণ হচ্ছে দেখো, আমরা যখন কোনো ওয়ান ওয়ার্ড পড়বো বা যে কোনো ভোকাবুলারি যখন পড়বো, তখন কিন্তু শুধু আমাদেরকে মুখস্থ করলে হবে না, বোঝা গেল? শুধুমাত্র আমাদেরকে মুখস্থ করলে হবে না, পাশাপাশি সেটাকে আমাদেরকে ইউজ করতে হবে। আমি তোমাদেরকে আগেই বললাম যে তোমার আমাদের যখন কোনো ভ্যাকসিন বানানো হয় বা যখন কোনো মিসাইল বানানো হয়, তখন কিন্তু সেটা স্টোর করে রেখে দেওয়া হয় না, সেটাকে অ্যাপ্লাই করা হয়, সেটাকে টেস্ট করা হয়। তো তুমি তোমার ব্রেনের মধ্যে যে উইপেনটাকে ভরছো, তোমার ব্রেনের মধ্যে যে ওয়ানওয়ার্ড যে ভোকাবুলারিগুলোকে তুমি জানছো, সেগুলোকে কিন্তু সেন্টেন্সের মাধ্যমে ব্যবহার করা শিখতে হবে, বোঝা গেল? সেন্টেন্সের মাধ্যমে কিন্তু ব্যবহার করা শিখতে হবে, তা না হলে কিন্তু ভুলে যাবে। আর কিভাবে রিভিশন দেবে 2 দিন অন্তর, 4 দিন অন্তর, 7 দিন অন্তর, 14 দিন এবং 30 দিন অন্তর, সেটা আগের একটা ভিডিওতে সম্পূর্ণ একেবারে ডিটেলসে বলা হয়েছে। এটা দেখার পর ওটা একবার দেখে নাও। আর তোমার আজকেই ইডিয়ামস এবং সিনোনিমের তোমার যে ভোকাবুলারি যে ভিডিও সেগুলো আপলোড হবে, পাশাপাশি গ্রামার রুলস এবং তোমার যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেটাও কিন্তু আপলোড হবে। আজকে সব কিছু আপলোড হবে, কিছুটা দেরি চলছিল, মানে এরকমভাবে আজকে টেস্ট করছিলাম। আর একটা কথা, তোমরা এই ভিডিওর মধ্যে দেখবে একটা মধ্যেখানে এরকম সাইডে করে একটা দেখতে পাবে, তোমার একটা লোগো দেখতে পাবে, কারণ একটা এই সফটওয়্যার থেকে করছি, এখানে লোগো দেখাচ্ছে। তো যখন ওটা পারচেস করব সফটওয়্যারটা, তখন কিন্তু লোগোটা আর দেখাবে না। তো আগে 2-3 দিন টেস্ট করে তারপরে না হয় পারচেস করবো তোমাদের জন্য। যাই হোক, নেক্সট ভিডিওতে আমরা আরও অন্যান্য সমস্ত জিনিসগুলো পড়বো। ততক্ষণ পর্যন্ত স্টিক টু ইয়ার প্রিপারেশান, স্টিক টু ইয়ার সিলেবাস অ্যান্ড স্টিক টু ইয়োর চ্যানেল। বাই।